নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের গল্পের নাম বারান্দা। লিখেছেন প্রখ্যাত অধ্যাপিকা লেখিকা বাণী বসু। আলমারির গা আয়নায় চুল আঁচড়ানো এক মহা ঝামেলার ব্যাপার। জলের ছিটে লাগবেই লাগবে, ঘোলাটে জলের ছিটে। পার্থর চুল খুব ঘন, একটু লম্বা, জল শুদ্ধ না আঁচড়ালে বসতে চায় না। এদিকে মায়ের কড়া হুকুম আছে, জলের ফোঁটা পড়লেই সঙ্গে সঙ্গে মুছে দিতে হবে। মা বলে বসন্তের গুটির মতো দেখায়। আয়না জিনিসটা পরিষ্কার করে মোছা কিন্তু কঠিন কাজ। এদিকটা ঠিক হলো তো ওদিক দিয়ে ল্যাজ বেরোলো। বাথরুমে একটা ছোটখাটো বেসিন আর আয়নার ব্যবস্থা যে কেন করা গেল না পার্থর মাথায় ঢোকে না। বললেই মা বলবে তুই করবি। এটা এমন কি একটা মহামারী ব্যাপার যে পার্থর জন্য অপেক্ষা করতে হবে। মা যেন বলতে চায়, তোর বাবা তোদের সবই করে দিয়েছে, ওই বেসিন আর আয়নাটুকুই যা বাকি, ওইটুকুই করে দেখা। ধ্যাত্তেরি, যত শিগগির সম্ভব রাধুদার দোকানে একটা 14 ইঞ্চির বেসিন আর একটা আয়নাওয়ালা ছোট ক্যাবিনেট দর করতে হবে। ওরাই মিস্ত্রি দিয়ে বসিয়ে দেবে। টিউশনের রোজগার পার্থর নেহাত মন্দ নয়। তার জামা কাপড়, রাহা খরচ, হোটেল, রেস্তোরাঁ, সিনেমা থিয়েটার, ক্যাসেট ট্যাসেট, এমনকি ছোটখাটো বেড়ানো পর্যন্ত সবই তাতে হয়ে যায়। উপরন্তু সেসব সময়েই কিছু না কিছু সঞ্চয়ের চেষ্টা করে যাচ্ছে। মায়ের হাতে মাঝে মাঝে কিছু দেয়ও। একটা বেকার ছেলের কাছ থেকে বাবা মা আর কি আশা করতে পারে। বাবা ঘরে ঢুকে বলল, তোর মাকে দেখেছিস? বাবার হাতে এক তাড়া খবরের কাগজ। এইটুকু তো কৌটোর মতো একটা জায়গা, যাবে আর কোথায়? চিরুনির পেছন পেছন হাত বুরুষ টানতে টানতে বলল পার্থ। বাবা কি যেন বলবে বলে মুখ খুলেছিল, থেমে গেল আচমকা। উত্তরের জানলা দিয়ে খুব শিরশিরে হাওয়া আসছে। সবকিছুর মতোই শীতও দেখা যাচ্ছে লেট হয়ে যাচ্ছে। কোথায় ডিরেইন্ড হয়ে পড়েছিল কে জানে, কতদিন টানবে তাও বোঝা যাচ্ছে না। পাশের জমিটাতে দুটো শিমুল গাছ ন্যাড়া হয়ে এসেছে, হলদে পাতা 2-4টে লেগে আছে মাত্র। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল, কিচ্ছু হলো না এখনো। সে কি তবে কনফার্ম বেকার হয়ে যাচ্ছে নাকি? অচিন্তদার মতো? গাটা শিরশির করে উঠল। পুরনো পাড়ায় অচিন্তদা ছিল উৎসাহী পাড়া দাদাদের একজন। পুজোর চাঁদা, জলসা, কেউ মরলে শ্মশান বন্ধু জোগাড় করে কাঁধ এগিয়ে দেওয়া, সব বিষয়েই 1 নম্বর। বিকমটম কিছু একটা পাশ করলো বোধ হয়। স্টেনোগ্রাফি, টাইপ রাইটিং শিখলো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নামও লেখালো। তখন পার্থরা স্কুলের নিচের ক্লাসে পড়ে। চারদিকে এত কম্পিউটার সেন্টার হয়নি। অচিন্তদা বলতো চাকরি পেলেই চকলেট খাওয়াবে, কিন্তু চাকরির জন্য অনন্ত প্রতীক্ষা বেচারির আর শেষ হলো না। ক্রমে 1 বছর পুজো মণ্ডপে ব্যস্ত পাড়া দাদাদের মধ্যে অচিন্তদাকে আর দেখা গেল না। কবে যে সেসব বিষয়ে উৎসাহ হারিয়ে ফেলেছে, কবে যে তাকে হ্যাপাটাইটিসে ধরেছে, সে যে খাচ্ছে না, বিছানা থেকে উঠছে না, কেউই খেয়াল করেনি। অচিন্তদা লোকচক্ষুর অগোচরেই মরে গেল, স্রেফ মরে গেল। একজন অত্যন্ত সাধারণ ছেলে যদি জীবন দৌড়ে ক্রমে পিছিয়ে যায়, তবে সে বাতিল হয়ে যায় এইভাবে। তার চেয়ে MA পাশ করেছি, ল পাশ করেছি,
এসব গেদা গুমর না রেখে যা হোক একটা ব্যবসা ধরে ফেলা ভালো। জেরক্স আজকাল ভালো ব্যবসা। যে কোনো জিনিসের 3-4টে ফটোকপি চাওয়া ফ্যাশন হয়েছে আজকাল। লাইব্রেরির বই পর্যন্ত আজকাল কেউ নোট করে না, সব জেরক্স। বাবাকে ফটোকপি মেশিন কেনার কথাটা সে বলেছিল কমাস আগে। তা বাবা বলল, এফডি ভেঙে ব্যাংক লোন নিয়ে না হয় তার মেশিন হলো, কিন্তু বসবি কোথায়? একটা 4x8-10 ফুট দোকান ঘরের ভাড়া সেরামি এখন কত শুনবি? বলেই বাবা বলেছিল, আহা, বাড়িটা বেচে দিলুম, থাকলে নিচের ঘরটাতে বসতে পারতিস। পাউরুটিতে দ্রুত হাতে মার্জারিন লাগাতে থাকে পার্থ। ঘুম থেকে উঠতেই আজ দেরি হয়ে গেছে। আসলে আজ টিউশনিতে যেতে হবে তার মনেই ছিল না। মাকে হাতের কাছে দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় কাপ চাটা বোধহয় হবে না। নাই হোক, সিনিদের বাড়িতে তো চাটা দেবেই। তা যা দেবে সেসব অবশ্য শৌখিন খাবার। সাবুর, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, ডালমুট, ওর সবে পেট ভরে না। তাছাড়া পড়াতে গিয়ে রোজ রোজ খেতে কেমন ঘেন্নাও করে তার। টিউটর বলেই হ্যাংলা। হাফ ইকতেছ মনে করিসনি বাবা। যা, নিয়ে যা তোদের পাঁপড়, সন্দেশ, অনেক খাওয়া আছে ওসব। তবে চায়ের কথা আলাদা। চায়ের যেমন কোনো ফুড ভ্যালু নেই, তেমনি কোনো সময় অসময়ও নেই। চাটা সুতরাং চলতে পারে। ছাত্র বাড়ির চায়েতেও অবশ্য চূড়ান্ত অবহেলা দেখিয়ে থাকে সে। খাতা দেখছে তো দেখছেই, লেকচার দিচ্ছে তো দিচ্ছেই। ছাত্রছাত্রী এক সময় বলবে, কি হলো পার্থদা, চাটা তো বরফ হয়ে গেল। ওহো, যাকগে, এদিকে দেখো, আবার সেই একই ভুল করছো। ঠান্ডা চাটা এক চুমুকে খানিকটা খেয়ে মুখটা সামান্য বিকৃত করে কাপ নামিয়ে রাখে পার্থ। আর 1 কাপ আনবো? আনি না, বেশি চা খাই না। এদিকে মন দাও তো দেখি। এই আচরণ করে পার্থ নিজেকে বেশ বড় বড় গম্ভীর গম্ভীর প্রতিষ্ঠিত মর্যাদাবান মানুষ বলে মনে হয়। নিজের কাছে নিজেকে মর্যাদার যোগ্য মনে হওয়াটা খুব জরুরি। কেন এই বিশ্রী আত্মসচেতনতা? কবে থেকেই বা হলো? চেষ্টা করেও এই রোগটা সে তাড়াতে পারছে না কেন? মা ঢুকছে, 1 কাপ দুধ এনে রাখলো। কার এটা? তোর। আবার কার? পাউরুটিগুলো শুকনো খাচ্ছিস, বাবাকে দাও না। কেমন আহত চোখে তার দিকে তাকালো মা। পরক্ষণেই চোখের ভাব বদলে গেল, একটু যেন কঠিন। খেয়ে নে। বাবা তড়বড় করে ঢুকে বলল, রিপাবলিক ডে বলে 3টে কাগজ দিতে কি তুমি বলেছ? মা বলল, না তো। তুই বলেছিলি নাকি পার্থ? ঘাড়ে কটা মাথা আমার। মার চোখে তিরস্কার। বাবা বলল, দেখো তো, কেউ বলেনি, অথচ 1 তাড়া কাগজ গুজে দিয়ে গেছে ক্লাব সিভিলের খাজে। দেখাচ্ছি মজা, এবার দাম দেব না এসব কাগজে। এক চুমুকে দুধটা শেষ করে দরজার দিকে পা বাড়ালো পার্থ। বলল, দেখো, হয়তো দাদাদের অর্ডার ছিল, ওখানে দিতে গিয়ে এখানে দিয়েছে। সিঁড়ি ভাঙতে লাগলো সে। 4 তলায় ফ্ল্যাট তাদের। তার কোনো অসুবিধে নেই, কিন্তু বাবার হার্টের গন্ডগোল দেখা দিয়েছে। অ্যানজাইনার ব্যথা হয়। বাবার পক্ষে এই 4 তলার সিঁড়ি রোজ রোজ ভাঙা মোটেই ঠিক নয়। মায়ের হাঁটুর ব্যথা। 99% জন বাঙালি মহিলার এই আর্থারাইটিস জাতীয় কিছু একটা হবেই। তবুও চূড়ান্ত অদূরদর্শীর মতো বাবা এই ফ্ল্যাটটা কিনল। বাড়িটা তাদের পুরনো হয়ে গিয়েছিল। আপাদমস্তক সারানো মানে 50-60 হাজার টাকার ধাক্কা। সেটা বাবার পক্ষে বার করা মুশকিল ছিল। সবই ঠিক,
কিন্তু কথাটা হচ্ছে, বাড়িটা তো বাবা সেই জন্যে বিক্রি করেনি, করেছে দাদার ম্যানেজমেন্ট পড়বার টাকা জোগাড় করতে। এই ছোট্ট ফ্ল্যাটটা কিনে দাদার পড়ার খরচটাও হয়ে যাবে বলে বাবা ঝট করে বাড়িটা ঝেড়ে দিল। দাদা ইঞ্জিনিয়ারিং শেষ করতে না করতেই ভালো চাকরি পাচ্ছিল, তারাই কোনো সময়ে ওকে ম্যানেজমেন্টের কোর্স করিয়ে নিত। কিন্তু দাদার তর সইল না। সবচেয়ে দামি কোর্স করার জন্যে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে একেবারে গেট সেট গো। দাদা চাকরি করলে যে সুরাহাটা হতো সেটা তো হলোই না, উপরন্তু অতিরিক্ত টাকার ধাক্কা। ঠিক কত টাকা বাবা মা তাকে বলেনি কখনো, কিন্তু লাখের যথেষ্ট ওপরে হবেই, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তাদের মতো পরিবারের ছেলের এই ধরনের গা জোয়ারি উচ্চাকাঙ্ক্ষার কোনো যুক্তি আছে? বাবার যুক্তি ছিল, তীর্থ ওখান থেকে পাশ করেই বিশাল একটা মাইনের চাকরি পাবে। পার্থর বলার ইচ্ছে হয়েছিল, চাকরিটা তীর্থ পাবে বাবা, তুমি তো কিছুতেই পাচ্ছ না। ইচ্ছে হলেও সব কথা বলা যায় না, 5 বছর আগেকার কথা তার ওপর। বয়সটাও তো 5 বছর কম ছিল, তবু কিছু কিছু বলতে সে ছাড়েনি। দাদাকেই বলেছিল, তোর একটা অ্যাম্বিশন পূর্ণ করবার জন্যে বাবাকে তার পিতৃপুরুষের বাড়ি বিক্রি করতে হচ্ছে। এটা তুই কেমন করে হতে দিচ্ছিস আমি জানি না দাদা। দাদা অদ্ভুত একটা কথা বলেছিল, একেবারেই সেটা আশা করেনি কেউ। পার্থ না, বাবা না, মা তো নাই। দাদা বলেছিল, পিতৃপুরুষ তো আমারও, বাড়িটায় আমারও তো অংশ আছে। বলে ফেলে খুব অপ্রস্তুত হয়ে গিয়েছিল দাদা। আমি প্রতিটি পাই পয়সা শোধ করে দেব বাবা, দেখো। তা অবশ্য দিতে চেয়েও ছিল দাদা। বাবা এত বোকা, এত সেন্টিমেন্টাল যে নিল না। বোধ হয় পিতৃপুরুষের বাড়িতে বড় ছেলের অংশ থাকার কথাটা বিঁধেছিল বুকে। হয়তো ভেবেছিল, টাকাটা যদি ঋণও হয়, সেদিন শোধ না হলে ছেলের সঙ্গে সম্পর্কটা পোক্ত থাকবে। টাকাও হারালো, ছেলেও বাবা মার থাকলো না। টাকাটা থাকলে পার্থর ফটোকপি মেশিন ও আনুষঙ্গিকের একটা সুরাহা হতো। কিংবা কে জানে, বাবা হয়তো এক ছেলেকে দিয়ে ঠকেছে বলে আর এক ছেলেকে আর দিতই না। নিজেকে এক সময় খুব নীচ মনে হলো পার্থর। বাবা এই সেদিনও খেদ করছিল, পুরনো বাড়িটা থাকলে তার একতলা রাস্তার দিকের ঘরটায় পার্থর ফটোকপি মেশিন, ক্রমে ক্রমে অ্যামোনিয়া প্রিন্টিং মেশিন এসব বসতে পারত। বাবা আসলে একেবারেই প্র্যাকটিক্যাল নয়। বাড়িটা যতই পুরনো হোক, ছোট হোক, একটা গোটা বাড়ি ছিল কর্নার প্লটে। লোকেশনের একটা আলাদা মূল্য আছে। ফট করে যা পেল নিয়ে বেচে দিল। এই ফ্ল্যাটটা 700 স্কোয়ার ফুটের। দুটো ছোট ছোট শোয়ার ঘর, বসার ঘর ছাড়া এক চিলতে খাবার জায়গা, আর দক্ষিণে এতটুকু একটা বারান্দা। বিয়ে করে দাদার সুবিধেই হলো আলাদা থাকবার। একই তলায় উল্টো দিকের ফ্ল্যাটটা খালি ছিল, সেটাই ভাড়া নিয়ে আছে। তবে শিগগিরই দিল্লি কি বোম্বাইয়ে পোস্টিং পেয়ে যাবে। তারপর আর এই আবাসনে দাদা ফিরছে না। একথা বাবা মা যদি নাও জানে, পার্থ অভ্রান্তভাবে জানে। সিঁড়ির শেষ ধাপে এসে একটা বিশ্রী ঠক্কর খেল পার্থ। কয়েকটা থান ইট সারি সারি বেঁধে রাখা, ছিটকে পড়ছিল পার্থ। খুব সামলে নিয়েছে। 3টি বালক ঢুকছিল গেট দিয়ে। শাঁ শাঁ করে ছুটে এলো। চোট লাগলো পার্থদা? পচা বলল। কে রেখেছে এখানে থান ইটগুলো? আমরা, অপরাধী গলায় বলল ওরা। ছাদ থেকে নামিয়ে আনছিল, উইকেট হবে। চমৎকার,
তা আমাকেই তো আউট করে দিচ্ছিলি, সঙ্গে সঙ্গে এগুলো সরাতে কি হয়েছিল? দেখো না দেখো না, তিনজনে কলবল করে ওঠে। হাওয়াই চপ্পল দিয়ে বেল বানাচ্ছি। রাজুটা ফালতু ফালতু তক্ক জুড়ল। কি তক্ক? পার্থ প্যান্টের কেস ঠিক করতে করতে বলল। রাজু বলল, আচ্ছা পার্থদা, मोहब्बत और पैर एक ही चीज क्या? পচা বলতা প্রেম ভালোবাসা হি এক হি মতলব সস। তৃতীয় খোকা মুন্না বলল, ও তো বলছে লবও এক। মুন্না এ বাড়ির কেয়ারটেকার কাম দারোয়ান মেসির রাজির ছেলে। রাজু আর পচা ওর বন্ধু। 10-11 মধ্যে বয়স ওদের। শব্দগুলো ওদের মুখে খুবই কিম্ভূত শোনাচ্ছিল। তা তফাৎটা কি? কি বলে মনে হচ্ছে? পার্থ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। রাজু বলল, মহব্বত হচ্ছে দুঃখ, বহুত দুঃখ দেয়। লায়লা মজনু জৈসা ওর पैर मीठा मीठा सुहाग रात बनाएगा, घूंघट उतारेगा। আর প্রেম ভালোবাসা ও সব ফালতু কাহানিতে থাকে, কোনো মানে নেই। বাহ আল্লাহ! এবার 3 বালক পরস্পরের দিকে কেমন অশ্লীল চোখে চাইল। 2 আঙুল মুখের মধ্যে পুড়ে সিটি দিল রাজু। মুন্না ছেলে মানুষের গলা হেড়ে করে গিয়ে গেয়ে উঠল, লব তুঝে লব मैं করতা হুঁ। রাজু বলল, ব্যাস এহি চিজ। পার্থ বলল, পথ ছাড়, যেতে দে। কে ঠিক বলল? বললে না? ওরকম বাজে সিটি ফিটি দিলে বলছি না। মুন্না বড় বড় চোখে চেয়ে বলল, ক্যা কসুর, অ্যাক্টিং তো। আর একদিন বলবো, আজ দেরি হয়ে গেছে। পার্থ পথে নেমে পড়ল। বাস রাস্তা 215 নম্বরে গাদাগাদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাট খেতে খেতে অবশেষে সিট পাওয়া, একজনের পা মারিয়ে দেওয়া, কানা কিনা প্রশ্ন শোনা। হাওড়া ব্রিজে যথারীতি খানিকটা জ্যাম, চুপচাপ বসে থাকা। অবশেষে হাওড়া ময়দান 55 তলার দিকে অভিযান। সারাক্ষণই পার্থর মনে রাজু মুন্নার অভিনব ব্যাখ্যা ঘুরছে। প্যার মিঠা মোহাব্বত বহুত দুঃখ দেয়, আর প্রেম ভালোবাসা ফালতু কহানিতে থাকে। সবই কহানিতে থাকে বস্তুত, এবং সেই কাহিনী চিত্রের মাধ্যমে মূর্ত হলে তবেই তার একটা বোধগম্য অর্থ দাঁড়ায়। বোকা বোকা প্রেম ভালোবাসা, স্মার্ট স্মার্ট প্যার মোহব্বত সবই কহানির জিনিস। পুরাণে লোককথায় নৈর্ব্যক্তিক অবাস্তবতার আশ্রয়ে রয়েছে। এবং লাভ, লাভ কি? কোথায় দাঁড়িয়ে আছে? যেখানে যতেক মস্তানি, রোড রোমিওগিরি, এমনকি রেপ, মুখে অ্যাসিড ভাল, ছাদ থেকে ঠেলে দেওয়া, সব সব বই লাভ এবং লাভজাত। লাভ বুঝে তুঝে লব मैं করতা হু। রাজু মুন্নারা ক্রমশই প্রত্যেকটি শব্দের অর্থ, ব্যঞ্জনা, অনুষঙ্গ সম্পর্কে আরো আরো ওয়াকিবহাল হয়ে উঠবে। পার্থকে বা আর কাউকেই জিজ্ঞেস করতে হবে না, এমন দিন ওদের বেশি দূরে নেই। ছাত্রী মধুমিতার বাবা একটা হাফ পাঞ্জাবি আর লুঙ্গি পরে নিজেদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বাজখাই গলায় প্রতিবেশীর সঙ্গে গল্প করছেন। ওকে দেখলে শীত গ্রীষ্ম বোঝা যায় না। পার্থকে দেখে বললেন, আজ রিপাবলিক ডে, বিশ্বশুদ্ধ সব পাত ছুটি, তোমার ছুটি গ্রান্ট হলো না। সে কি হে, পরীক্ষা এবছরে এগিয়ে এসেছে যে। পার্থ হাসল। ছাত্রী তো টিভি খুলে প্যারেড দেখছেন, এসে যাবে। 2-3 সিঁড়ি টপকে টপকে 3 তলায় উঠে গেল পার্থ। দোতলাটা পুরো মেয়ে মহল। সবজি কাটা হচ্ছে, পান সাজা হচ্ছে, উচ্চৈশ্বরী গল্প গাছা, কাজকর্ম হচ্ছে।
মাছ ভাজার গন্ধে বাতাস ভারী হয়ে রয়েছে। তেলে ফোড়ন ছাড়বার চড়বড় শব্দ কেমন যেন বেআব্রু হয়ে যায় অন্দর। বাইরের কেউ এখান দিয়ে যাতায়াত করলে, এরা হাওড়ার বনেদি ধরনের মানুষ, বিরাট বিরাট চেহারা পুরুষদের, খোলা গলায় হাসেন, দরাজ গলায় বাড়ি কাঁপিয়ে কথা বলেন, পায়ের ওপর পা দিয়ে তাকিয়া কোলে ছুটির দুপুরে তাস খেলেন। তাসের আড্ডায় গোছা গোছা পান এসে যায়। এদের বাড়ির মেয়েরা টকটকে ফর্সা, বৃদ্ধরা মোটা, রোগা মহিলাগুলি বাড়ির বউ, উদয়াস্ত খাটেন। বাড়ির কাজকর্মে অন্তত পার্থর চোখে কোনো শৃঙ্খলা নেই। চা এবং পান তো সর্বক্ষণ তৈরি হচ্ছে। আর কত মিষ্টান্ন যে এদের ভাড়ারে মজুদ থাকে তারই অত্যা নেই। নিজেরাও খান, অকাতরে বিলিয়েও যান। অন্দরমহলের মাঝ মধ্যিখানে একখানা ঘরে সে পড়াতো আগে। তখন অন্দরমহলের যাবতীয় শব্দ, যাবতীয় কার্যকলাপ তার কর্ণগোচর হতো। একদিন বাড়ির কোনো বউ, মধুমিতার মা, কাকিদের কেউ, নিজ শাশুড়িও তার খাসদাসীর মুণ্ডপাত করছিলেন। মধুমিতা খুব লজ্জা পেয়েছিল। তারপর থেকে 3 তলার একটা একটেরে ঘরে পড়ার ব্যবস্থা হয়েছে। এখন সিঁড়ি টপকে টপকে সেই 3 তলার টুঙ্গি ঘরেই গিয়ে উপস্থিত হলো সে। মেঝে চকচকে লাল, চকচকে কালো বর্ডার দেওয়া, মোজাইক, মার্বেল সব কিছুকেই হার মানায় এদের এই চকচকে লাল মেঝে। লম্বা লম্বা গড়ার দেওয়া দরজার মতো জানলা সব। পুরোটা খুলে দিলে মনে হয় আকাশে বসে আছি। চারপাশের সব কিছুই দেখা যায়। সব কিছু অবশ্য খুব সুবিধের নয়। চাপ চাপ বাড়ি সোজা এক লাইনে চলে গেছে। মাঝখানে বেশিরভাগই এতটুকু ফাঁক নেই। কোথাও বা খোলা নর্দমা চিকচিক করছে, অদূরে বাজার এবং তজ্জনিত ভিড়, বেসুরো হইচই। টেবিলের ওপর বইপত্র সব গুছানো, বিষয় ভাগ করা। মধুমিতা খুব গুছানো মেয়ে, এটুকু বলতেই হবে। ওর দিদি দেবমিতা পড়াশোনায় খুবই ভালো ছিল। মধুমিতা তার ধার দিয়েও যায় না, কিন্তু খুব পরিপাটি। হাতের লেখাও চমৎকার, গোটা গোটা। ভুলগুলো নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। এই উকিলতনাকে মাধ্যমিকের সময় থেকেই টেনে তুলছে পার্থ। সে সময়টায় বাড়ি বিক্রি আর ফ্ল্যাট তৈরির ফাঁকে তারা হাওড়ার সন্ধ্যা বাজারে বাস করছিল। হাতের কাছে এই টিউশনিটা পেয়ে বেঁচে গিয়েছিল সে। 2 বোনেই পড়তো তখন। বড়টির তখন ফাইনাল ইয়ার, পলিটিক্যাল সায়েন্সে অনার্স। নিজেও পড়ুয়া মেয়ে ছিল। পার্থকেও প্রচুর খাটিয়ে নিত। দেবমিতার বিয়ে হয়ে গেলে এখন শুধু মধুমিতা। এখনো খাটুনি আছে, তবে তার ধরন অন্যরকম। মধুমিতাকে এক জিনিস অন্তত 3 বার লেখাতে হয়, অথচ মধুমিতার বাবা তাকে ছাড়তে চান না। ছাত্রী সম্পর্কে তারও যে একটা দায়িত্ববোধ জন্মে যায়নি এ কথাও বলা যায় না। একটা রোগ, গ্রাজুয়েশনের গণ্ডিটা পার করিয়েই ছাড়বে। কিছু টাস্ক দেওয়া ছিল, কিন্তু টেবিলের ওপরটা পরিষ্কার। সামনে কোনো খাতা দেখতে পেল না পার্থ। কিছুক্ষণ বসে বসে বিরক্ত হওয়া ছাড়া উপায় নেই। লিখতে দিলেই মধুমিতা এই কীর্তি করবে। লিখতে নারাজ, করবে তো এ বই সে বই থেকে সংকলন, যাকে বলে পাইল দেওয়া। এই কাজটাই দেবমিতা করত চমৎকার। মধুমিতাকে সে প্রাণপণে শেখাচ্ছে, পারছে না। বোধহয় পারবার ইচ্ছেটাই নেই। বাপের পয়সা কড়ি আছে, আদুরে তার ওপর এদের কোনো তাগিদ থাকে না পড়াশোনার। বইয়ের পাজায় একটা ময়ূরের পালক গোজা একটা খাতা এবার চোখে পড়ল পার্থর। টেনে বার করলো খাতাটা। ঠিক এটাই, ময়ূরের পালক।
বট পাকুড়ের পাতা, চাপা ফুল এইসব দিয়ে বই খাতার মার্কা করা মধুমিতার রীতি বটে। খাতাটা সামনে রাখতে কি হয়েছিল? উল্টে পাল্টে দেখলো পার্থ, না লিখেছে, তবে এডিটিং এর কাজ আজও ভালো হয়নি। মাঝে মাঝে স্টার্ক মার্ক দিয়ে লিখে দিতে হবে তাকে। উত্তরটার শেষ পাতায় এসে ভ্যাবাচাকা খেয়ে গেল পার্থ। ঘটা করে লেখা সমাপ্তি, কিন্তু তারপর কোলন ড্যাশ দিয়ে যা লেখা তা কোনো মতেই রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নোত্তরের সমাপ্তি নয়। পার্থদা, আপনি বোকা না অন্ধ জানি না, যদি আমায় কোনো দিনই বুঝবেন না তবে আমার জীবনে এলেন কেন? আমার কিছুই ভালো লাগে না, সবাই কত সুখী, আমার একারই খালি মন খারাপ করে। নীরস বইগুলো শুধু আপনি পড়ান বলেই পড়ি, আপনার তেতো বকুনিগুলো একই কারণে দিনের পর দিন হজম করি। এ পাড়ার সুজনদা, আমার বন্ধুর দাদা সিদ্ধার্থ আমার জন্যে পাগল, কিন্তু আমার কাউকেই ভালো লাগে না, আপনাকে ছাড়া কাউকেই ভাবতে পারি না। জানি আপনি বলবেন আপনার চাকরি নেই, কিন্তু MA BL পাশ করেছেন, ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করুন না, বাবাকে একটু ধরলেই হেল্প করবে, দয়া করে বকা দেবেন না। চোখ না তুলেও পার্থ বুঝলো মধুমিতা এসে দাঁড়িয়েছে। কোনো লাল ড্রেস পরছে বোধ হয়, রোদ আড়াল করে লাল ছায়া ফেলে দাঁড়িয়ে আছে। আর চোখে দেখে খাতার মধ্যে মুখ ডোবালো পার্থ। টকটকে ফর্সা মধুমিতা একেবারে লাল হয়ে গেছে, চশমার আড়ালে চোখ দুটো স্তিমিত। আমি কি আসবো? ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো। পার্থ জবাব দিল না। আসবো? গলা কাঁপছে ওর। তোমার ঘরে তুমি আসবে না তো কি US এর ফার্স্ট লেডি আসবেন? লম্বা বিনুনির প্রান্তের চুলগুলো আঙুলে পাকাচ্ছে মধুমিতা। খাতায় এটা কি করেছো? মধুমিতা কেঁদে ফেলল। কি বলো? নরমতর গলায় প্রশ্ন করলো পার্থ। বলতে পারিনি বলেই তো লিখেছি। মানে কি ইয়ার্কি, ফাজলামি? ইয়ার্কি নয়, কোনো মতে বলল মধুমিতা। তোমার বাবা আমাকে বিশ্বাস করেন, এসব জানতে পারলে কি মনে করবেন বলো তো? মুখ তুলে তাকালো মধুমিতা, চোখে তিরস্কার। বাবাকে জিজ্ঞেস করে কে কবে প্রেমে পড়েছে পার্থদা? হঠাৎ পার্থর খুব হাসি পেয়ে গেল। বলল, প্রেম না মোহাব্বত না পেয়ার? ঠিকঠাক বলো তো। আমার ফিলিংস নিয়ে মজা করছেন? মজা করছি না। আজ এখানে আসার সময় আমাদের ফ্ল্যাটের দারোয়ানের পুচকে ছেলে আর তার পুচকে বন্ধুদের কাছ থেকে খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা শুনছিলাম। যেমন? ওরা বলছিল প্রেম ভালোবাসা ফালতু কাহানিতে থাকে, কোনো মানে নেই এগুলোর। মধুমিতার চোখে এখনো জল, মুখের লাল ভাবটা কেটেছে। বিনুনি ঝাঁকিয়ে বলল, আপনার দারোয়ানের ছেলের ব্যাখ্যা আমায় মানতে হবে নাকি? না তা নয়, তবে চতুর্দিকে রিয়ালিটি ওই কথাই বলে। ফিল্ম আর জীবন তো এক নয়। পার্থ অস্বস্তি ঢাকতে একটু ইতস্তত করেই উঠে দাঁড়ালো। চলে যাচ্ছেন? তোমার লেখাগুলো কারেক্ট করে দিয়েছি, প্রচুর অ্যাস্টারিস্ক পড়েছে, আরো চওড়া মার্জিন রাখা উচিত ছিল। চলে যাচ্ছেন? জোর দিয়ে প্রশ্নটা আবারও করলো মধুমিতা। চোখ নামিয়ে নিয়েছে, ঠোঁট কাঁপছে খুব। পার্থ দৃশ্যটার বাইরে দাঁড়িয়ে আছে। টিউটরের সঙ্গে প্রেমটা কিন্তু সত্যি খুব হ্যাকনিক, খুব বস্তা পচা মধুমিতা। ডোন্ট বি ক্যারিড অ্যাওয়ে। পাড়ার ছেলের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দাদার বন্ধুর সঙ্গে, ক্লাস ফেলোর সঙ্গে সব প্রেমই খুব পুরনো পার্থনা। প্রেম জিনিসটাই অনেক অনেক পুরনো। ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করবার কথা ভাবলেন? মধুমিতার সাহস হু করে বাড়ছে। তোমার বাবার জামাই আর জুনিয়র একসঙ্গে হয়ে উঠবে না। কেন, মানে লাগবে? হ্যাঁ, তবে
আমার নয়, তোমার। শোনো মধুমিতা, ব্যাপারটা ভালো করে ভেবে দেখো। ভাবাবেগকে প্রশ্রয় দিও না, পস্তাবে। পার্থ বেরিয়ে এলো। তার অভ্যস্ত দ্রুততার সঙ্গে নামতে নামতে সে বুঝতে পারছিল তার পা কাঁপছে, হাতের পাতা খুব ঘেমেছে। এদের বাড়িতে ছুটির দিনের নানাবিধ মজায় সবাই এমন মশগুল যে কেউ খেয়ালও করলো না টিউটর তার সময়ের আগেই চলে যাচ্ছে। টিউটরকে চা দেওয়া হলো না। সে জুতো পায়ে গলালো, এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিতে বাঁধল। বৈঠকখানা ঘরের পাশ দিয়ে যাবার সময় বাজখাই গলার উল্লাস ধ্বনি শুনতে পেল। এই নাও তোমার টেক্কা ট্রাম্পড। একে বলে টেক্কার ওপর টেক্কা মারা। হা হা হা। এই বেঁচে থাকার, নিশ্চিন্তে খেয়ে পড়ে রোজগার করে বেঁচে থাকার হাসি, আনন্দ, উল্লাস, এই খানিকটা আলাদা জগৎ। এ যেন এ দশকেরই জীবন নয়, এ শতকেরই নয়। অনেকদিন আগেকার অত্যরিত এ জীবনযাত্রা কোথাও কোথাও ফসিলের মতো রয়ে গেছে। পার্থদের ঊর্ধ্বশ্বাস জীবনের সঙ্গে এর কোনো মিল নেই। ওপরের ওই টুঙ্গি ঘরে লাল ঠোঁট সাদা পায়রার মতো ওই মেয়েটির চোখে অশ্রু। এও যেন একটা এমন জগৎ যা বহুদিন আগেকার একটা স্মৃতির মতো কোনোদিন নিশ্চয়ই সত্য ছিল, এখন অবাস্তব। পার্থ মনে মনে চেঁচিয়ে হেসে উঠল। কি ভাববেন মধুমিতার বাবা মিহিরবাবু যদি ঘটনাটা জানতে পারেন? এমনিতে অতি সদাশয় ব্যক্তি। দেবমিতার বিয়ে হয়ে যাবার পর তার দক্ষিণায় একটি পয়সাও কমাননি। পার্থ বলেছিল তা সত্ত্বেও না। আরে তোমার মতো সিনসিয়ার টিচার টাকাটা কিছুই না। জিনিসপত্রের দাম কি এক জায়গায় দাঁড়িয়ে আছে? হু 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 করে চড়ে যাচ্ছে সব। তারপর আসছো তো এখন অনেক দূর থেকে। তবে হ্যাঁ, আমি যদি অ্যাফোর্ড করতে না পারতুম তো নানান কথা বলতুম হয়তো তোমায়। তুমি মনে কোনো কিন্তু রেখো না পার্থ। টিউটর হিসেবে, মানুষ হিসেবেও তাকে পছন্দ করেন উনি, কিন্তু মেয়ের প্রেমিক হিসেবে ওর বড় জামাইকে দেখলে ওর পছন্দ বোঝা যায়। লম্বা, নধরকান্তি, বেশ জামাই জামাই। হঠাৎ দেখলে যদি দুধ ঘি খাওয়া ক্যাবলাকান্ত মনে হয়, সে মনে হওয়া ভুল। MS ডাক্তার, শিগগিরই বিদেশ যাবে। তার পাশে পার্থ বিশ্বাস, একটা MA ডিগ্রি, একটা LLB, কোনোটাই ভালো নয়। হাইট 5'8", রং মাঝারি, স্বাস্থ্য মোটামুটি, দাড়ি গোপ 2 থাকায় একটা বোহেমিয়ান চেহারা। বাবা মার একটা 700 স্কোয়ার ফুটের ফ্ল্যাট আছে উত্তর কলকাতায়। উদ্বৃত্ত পয়সা করি কিচ্ছু নেই। হঠাৎ গোত্তা খেলো পার্থ। আচ্ছা, মধুমিতা তার এই দাড়ি গোফের প্রেমে পড়েনি তো? সে শুনেছে দাড়ি গোফের তোকে খুব আতেল আতেল, ভাবুক ভাবুক দেখায়। অনির্বাণ তার বন্ধু বলে হেবি অ্যাপিল তোর পার্থ। ঘড়ি দেখল পার্থ, 11:30টাও বাজেনি। আজকের সকালটা দেয়া ছিল মধুমিতাদের বাড়িকে। অপ্রত্যাশিত ছুটি মিলে গেল, কিন্তু এখনই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। অনির্বাণদের ওখানে গেলে হয় না? ব্যক্তিগত ব্যাপার কারোর সঙ্গে আলোচনা করার ধাত নেই পার্থর। কিন্তু এ ব্যাপারটা এখনো খুব ব্যক্তিগত কি? একটু যেন পরামর্শ দরকার ছিল। তেমন বুঝলে চেপে যাওয়া যাবে। বেশিরভাগ বন্ধুই তার মোটামুটি সফল। জয় তার ঘনিষ্ঠতম বন্ধু এখানে কোথাও চান্স পেল না।
ব্যাঙ্গালোর থেকে মোটা টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে বেরোলো। হায়দ্রাবাদে আছে এখন। চিরঞ্জীব দিল্লি চলে গেল। সেও একগাদা খরচ করে সেলস ম্যানেজমেন্ট পড়ল, ওখানেই পোস্টেড। বিল্টু অতি সম্প্রতি অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করে আরামবাগে বসছে, করে খাচ্ছে। সে যখন পল সায়েন্সে অনার্স নিয়ে বিএ পড়তে ঢুকলো, তখনই বন্ধুরা বলেছিল হেভি মুশকিলে পড়বি। তার ভরসা ছিল রেজাল্ট ভালো হবে, অন্তত এডুকেশন লাইনে যেতে অসুবিধে হবে না। দীর্ঘদিন পর্যন্ত তার সঙ্গী ছিল অনির্বাণ। সাধারণভাবে বিকম করে মুখ চুন করে ঘুরে বেড়াতো। ওর বাবা জ্যাঠাতে মিলে শেষে মোটা টাকা বার করে দিলেন। হোটেল ম্যানেজমেন্ট পড়ল, এখন ডাটে ক্যাটারিংয়ের বিজনেস করছে। একমাত্র পাত্ররই বাবার মোটা টাকা বার করবার ক্ষমতা নেই। খুব সম্ভব এবার ও বাতিলের দলে পড়ে যাবে। ভেতরের তেতো ভাবটা এত বেড়ে গেল যে অনির্বাণদের বাড়ি যেতে ইচ্ছে করল না আর। লঞ্চ ধরে বাবুঘাট গেল সে। তারপর উদ্দেশ্যহীন হাঁটতে লাগলো দক্ষিণের দিকে, গঙ্গার ধার ধরে ধরে। দুপুর 2টো নাগাদ পার্থর খেয়াল হলো সে বাড়ি না ফিরলে মাও খেতে পারবে না। কিছু বলে আসেনি। একটা পে বুথ থেকে সে ফোন করে দিল। ফোনটা দাদার বাড়িতে। দাদার লোক ধরেছিল। পার্থ কড়া গলায় বলেছে এখনই গিয়ে মাকে বলে আসতে সে আটকে গেছে, কোথাও খেয়ে নেবে। ময়দানে বসে বসে ক্রিকেট দেখতে দেখতে সময়টা কেটে গেল। বসে বসেই ঝালমুড়ি ফুচকা চটপটি খাওয়া হলো কিছুক্ষণ সময় বাদ। রোদের রং বাসি মরার মতো হয়ে আসা অবধি পার্থ ময়দানেই বসে রইল। তারপর উঠে বাড়ির দিকে হাঁটতে লাগলো। ক্যাথিড্রাল রোডের মোড় থেকে মানিকতলায় নিজেদের বাড়ি পর্যন্ত পুরো পথটা হাঁটতে থাকলো পার্থ, যেন হেঁটে হেঁটেই নিজের ভেতরকার চিন্তা তিক্ততাগুলোকে খইয়ে ফেলবে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে অন্ধকার গাঢ় সেই 4তলা। কত কিলোমিটার হেঁটেছে আজ। জীবনে কখনো এতটা হেঁটেছে বলে মনে করতে পারল না পার্থ। কেন হাঁটল? গন্তব্য না থাকলে তবেই বোধহয় মানুষ এভাবে হাঁটে। দাদার ফ্ল্যাটের দরজা খুলে গেল। বৌদি দাঁড়িয়ে। তোমার একটা ফোন এসেছে পার্থ? দুপুরেও একবার এসেছিল। এখন বারান্দা দিয়ে ভাগ্যিস দেখতে পেলাম তুমি আসছো। ফোনটা তুলল পার্থ। হ্যালো। চুপ ওদিকটা। কিছুক্ষণ পর খুব ক্ষীণ গলা ভেসে এলো। আমি মানে মধুমিতা বলছি। বলো। আপনি বোধহয় আমাকে খুব খারাপ ভাবছেন। পার্থ হাসল। নিজের কাছেই হাসিটা খুব নার্ভাস লাগলো। আবার কোনো কারণ আছে কি? কি জানি। যেভাবে চলে গেলেন, সারাদিন বাড়ি ফেরেননি। আমার কাজ হয়ে গিয়েছিল, তাছাড়া তোমার তো কাজে মন ছিল না। পার্থর পা অবশ লাগছে। সে চেয়ার টেনে বসল। শুনুন, আপনি আমাকে ভাবতে বলেছিলেন, আমি ভেবেছি। আপনিও একটু ভাবুন। একটু। অনুনয়ের সুর গলায়। চুপ করে রইল পার্থ। কি হলো? শুনছেন? শুনছি। ফোন ধরেই ভাবতে শুরু করে দিলেন নাকি? কি ভাববো তাই তো জানি না। পার্থদা, আপনার গলা শুনলে আমার ভেতরটা কেমন, আমি কেমন হয়ে যাই। খুব ভালো। কি ভাববো তা তো বললে না। এই আমাকে আপনি
মানে আপনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন কি না জানি, এগুলো ভেবে চিনতে হয় না, হবার হলে হয়, না হলে হয় না, তাই না? কিন্তু আমি আপনাকে এতটাই আমি রিস্ক নিতে রাজি আছি। বলতে বলতে মধুমিতার গলা একেবারে ভেঙে গেল। পার্থ বুঝতে পারল ও অনেক কষ্টে কান্না সামলাচ্ছে। সে দেখে নিল বৌদি এ তল্লাটে নেই। তারপর মৃদুস্বরে বলল, ছি মৌ, কেঁদো না, কেউ শুনলে। ভয়েই মরে যাচ্ছেন না? না, ভয় না। তবে কি লজ্জা, ঘেন্না? না, খুব জটিল ফিলিং মৌ, তুমি বুঝবে না। চেষ্টা করলে আমিও কিছু কিছু বুঝতে পারি। শুনুন, আপনি ভেবে নিন, তারপরে আমি বাবাকে বলবো। সর্বনাশ, কি বলবে? বলবো যা বলবার, আপনাকে জড়াবো না, ভয় নেই। ফোন কেটে দেবার শব্দ হলো। বৌদি, যাচ্ছি, পার্থ জানান দিল। ঠিক আছে, দরজাটা টেনে দিও। বৌদিদের দরজাটা টেনে দিয়ে নিজেদের দরজায় এসে পার্স থেকে চাবি বার করে দরজা খুলল পার্থ। এটা সে প্রায়ই করে। বাবার পক্ষে তাড়াতাড়ি ছুটে আসা ভালো না। মা পায়ের ব্যথার জন্য তাড়া করতে পারে না। দরজার বাইরে অপেক্ষা করতে তার ভালো লাগে না, তাই ডুপ্লিকেট চাবিটা সে রাখে। দরজাটা বন্ধ করে নিজের ঘরের দিকে যেতে যেতে উল্টো দিকে বারান্দায় চোখ পড়ল পার্থর। বসার ঘরে খুব মৃদু একটা আলো জ্বলছে। বসার ঘর আর বারান্দার মাঝখানে কাচের দরজা, ওদিকে অন্ধকার। মা বাবা দুজনে পাশাপাশি বসে আছে। পার্থ জানে না কি ছিল এই দৃশ্যটাতে, কেনই বা সে দাঁড়িয়ে গেল। মা বাবা তো চুপচাপ বসেই আছে পাশাপাশি অন্ধকারে। মনে হতে পারত একা, পরিত্যক্ত, হতাশ, কিন্তু তা মনে হলো না। সারা জীবন এই হিসেব করে চলা, এক পা এগোনো তো 3 পা পেছনো। ছেলের জন্য পিতৃপুরুষের ভিটে বেচা এক সন্তান স্বার্থপর, অন্যজন অকৃত্রিম, অধম। সামান্যতম সঞ্চয়, বড় কোনো অসুখ বিসুখ করলে তেমন চিকিৎসার আশাও নেই। তবু কিসের জোরে যে মা বাবা ওভাবে বসে থাকে ওই অতটুকু বারান্দায়। মাঝখানের দরজাটা খুলে যাচ্ছে। মা কি করে যে টের পায় সে ফিরেছে। এলি? বাবার গলা। এলাম বাবা। মৌ বলছিল ভাবতে, বলছিল সে রিস্ক নিতে রাজি। পার্থর ভেতরটা টনটন করছে। সে ভাবল সেও রাজি রিস্ক নিতে। বন্ধুরা, গল্পটা এতক্ষণে শেষ হলো। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল বিকেল 5টায়। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন।